বউ, তোমাদের দাওয়াত খাওয়া হলো? হ্যাঁ রে মা, হয়েছে তো। তোমার শাশুড়ি তো ফিরবে না। আমি আগামীকাল সকালে চলে আসছি। তুমি কি বাড়িতে একলাই আছো? হ্যাঁ, একলাই আছি। যাক বাবা, তাহলে তো ভালো। শোনো, আমি কাল সকালে চলে আসতেছি। চলে আসলেই হবে না নে, আমাদের দিতে হবে না। কারণ এইটা একটা সুযোগ আছে, শাশুড়ি কিন্তু বাড়িতে নেই। আর শোনো আব্বু, শাশুড়ি যেন না আসে, ওকে দেখে আসো। তুমি আমাকে দেবে কিন্তু এই কয়েকটা দিন। আর তোমার ছেলেও চলে আশা করতেছে, ও আসলে কিন্তু তখন আর সুযোগ হবে না। বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, বুঝতে পারছি। বৌমা শোনো, এই 3টা দিন যে তোমার শাশুড়ি নিয়ে আমরা এখানে দাওয়াত খাতে আসছি, তুমি কারে নিয়ে ঘুমাচ্ছ? সোনারে, তোমারে তো বললাম যে তুমি শাশুড়ি নিয়ে যাও না, শাশুড়ি একলাই যাজ্ঞা। তুমি তো ওরে নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে গেলে। বাধ্য হয়ে ওই যে পাশের বাড়ি মেয়েনারে নিয়ে এসে ঘুমাচ্ছে, কি করব। আচ্ছা, রাতটুকু তো ঘুমাও। আর শোনো বৌমা, তুমি আমারে সবসময় এইভাবে কাছে পাইতে চাও কেন বলো তো? আমার মধ্যে তুমি কি পেয়েছো? কি এত ভালো লাগে তোমার বলো তো? ও বাবা, শোনা রে, এটা তুমি বোঝো না? নিমারছে কানামাই ভালো। কি? এত বড় কথা? হ্যাঁ, নিমারছে কানামা ভালো মানে? তার মানে কি আমার এই যে তোমার হয় না, তুমি খুশি না আমাকে দিয়ে? ভালো কথা। তাহলে আর আমি তোমার সঙ্গে সময় দিতে পারবো না? তার মানেটা কি? তুমি আমাকে একেবারেই কিছু মনে করলে না? এটা কি তুমি মনের থেকে বলছো? না রে জান, শোনো, আমি এমনি ঠাট্টা করে বললাম। আরে, তোমার ছেলে চ্যাংড়া মানুষ, যুবক ছেলে, তারপরেও তো এরকম না। তোমার যা আছে বোঝো না? তোমারটা নিয়ে আমার একদম পরানটা জুড়াই যায়। তুমি এত সময় ধরে ওইভাবে যে ইয়ে করো না, আমি তোমার ব্যবহারে খুবই খুশি বাবা। তুমি এরকম করো কেন? আমি তোমার সঙ্গে এমএম মস্করা ঠাট্টা করলাম, আমার খুব ভালো লাগে। এই যে, তোমাকে তো ভালো লাগে বিদায় তোমাকে বললাম, যাবো। শাশুড়ি আম্মা যাচ্ছে যাক, তার নাতি পুতির সাথে নিয়ে সে দাওয়াত খেয়ে চলে আসুক, বা তার ভাই বাড়িতে আরো 5 দিন থেকে আসুক। তুমি কি করলে? তার আগেই ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে গেলে। তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? এই যে আমি বাড়িতে একা থাকবো, তুমি থাকলে কত সুন্দর হতো না? ওই মেয়ে নাই নিয়ে এসে আমি ঘুমাবো কেন? তোমার নিয়ে তো ঘুমাতাম আমি। আর এইটা তো একটা সুযোগ যাচ্ছে। শাশুড়ি থাকলে ওই ঘরের পিছনে কলার বাগানে এনে হনে মাথায় টেনশন নিয়ে এই সমস্ত হয়, তুমি বলো? কোনো শান্তি হয়? কিচ্ছু ভালো লাগে না। ওই কে এসে দেখবে, কে গিয়ে হবে, কোনো মজাই হয় না। আর তুমি থাকলে কত সুন্দর হতো না? আরে তোমার তা নিয়ে আমার পরানটা একদম জুড়ে যায় বাবা। সত্যি কিছু মনে করো না, আমি ঠাট্টা করে বললাম তোমাকে। তোমার ছেলে নেই যেহেতু তোমাকে দিয়েই তো দিনের পর দিন আমি চলতেছি। তুমি কালকে চলে আসো। আর শাশুড়িকে বুঝিয়ে আসো, সেই জন্য সহজে না আসে। তাকে বলে আসো যে তোমার যে কয়টা দিন থাকতে মনে চায় তুমি তোমার ভাইয়ের বাড়িতে মন ভরে থেকে আসো, প্রতিদিন তো আর আসা হয় না। এই কথা বলে বুঝিয়ে শাশুড়িকে রেখে তুমি সোজা কাল সকালে চলে আসো। কালকের থেকে কিন্তু আমাকে সকাল দুপুর বিকেল রাত নেই, যত খুশি, হ্যাঁ, বাড়িতে গেটটা লাগিয়ে দিয়ে আমরা থাকবো, বুঝতে পারছো? খুব মজা হবে না? হ্যাঁ। বাবারে, তুমি আসলে অনেক মোটা ভারী মানুষ তো। আমি তোমাকে হাতের উপরে আলগাইতে পারিনি, এই জায়গায় তো সমস্যা। তা না হলে আরেকটু ভালো হতো, বুঝতে পারছো? তবে শোনো, ওই তুমি আমার কাছ থেকে যে বাবু চাইছো, আমার ছেলের কি সমস্যা, সে দিতে পারবে না? ওরে জান, তোমার ছেলে যখন দেশে ছিল, তাকে নিজে আমি ডাক্তার দেখাইছি। ডাক্তার বলছে তোমার ছেলের কোনোদিনও, মানে সে কাউকে সন্তান দিতে পারবে না। এইটাই তার সমস্যা, কিন্তু আমার দিক দিয়ে আমি ঠিক আছি। আর তোমার ছেলে যেহেতু বিদেশ থেকে বাড়ি আসার সময় হয়ে গেছে প্রায়, সে চলেও আসতে চাচ্ছে, মাঝে মাঝে ফোন করে তো আমাকে বলে যে আমি খুব শীঘ্রই চলে আসব। এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। আরে তুমি তো যেভাবে আমাকে পরানটা জুড়িয়ে দাও না, তোমার ছেলে তো কখনো এভাবে আমাকে দেয় না। এখন তবুও তো তার সঙ্গে আবার সংসার করতে হবে, তাই না? তো এইটা আমি বলতেছি কি, যে ও আসার আগে প্লিজ আমার জান সোনা পাখি, আমাকে একটা দাও না বাবু, বিটাটা একটু বেঁধে দাও। তারপরে সে ব্যবস্থা আমি পরে করব, তোমার ছেলেকে মানিয়ে নেবো, বুঝতে পারছো? দেবে না বলো? হ্যাঁ রে বাবা, চেষ্টা করব। কাল বাড়ি তো আগে আসি। আর তোমার শাশুড়ি যেহেতু বাড়িতে নাই, এখন তো আর আমাদের ডিস্টার্ব করার মতো কোনো মানুষই নাই, বুঝতে পারছো? কালকে থেকে নাই চেষ্টা করব। আর তোমার কি এরকম সময় হয়েছে? আসলে তো এটা সময়েরও একটা ব্যাপার, যখন তখন তো আর দিলেই হয় না। অবশ্যই। সময় হয়নি মানে? অবশ্যই সময় হয়েছে। তুমি জানো না, আজ 3-4 দিন আগে আমার মাসের ওইটা শেষ হয়ে গেছে। আর এখনই তো সময়। আরে, এখন যদি তুমি আসো না, আমাকে আদার উপর মন ভরে করো না, 100% হবে। আর এতদিন আমরা যেভাবে সতর্কতা অবলম্বন করে চলছি না, এরকম না। এখন একদম খালি খালি, বুঝতে পারছো? কারণ ইচ্ছাটাই যে আমি নেব। আর শোনো,
খালি খালি ছাড়া তো ভালো লাগে না, বুঝতে পারছো? কোনো কিছু দিয়ে হয় না, বোঝা যায় না। এই জন্য বলতেছি একদম খালি খালি। তোমারও দেখবা খুব ভালো লাগবে। আচ্ছা, এইটা বলো তো বাবা, এই বুড়ো কালে অত বড় ইয়ে তুমি কই পাইছো? হুম? আমার খুব ভালো লাগে জানো, কি করে যে তোমাকে বলি, মানে তোমার ছেলেরা তো এরকম না। বিধাতা তোমাকে এত ভালোবাসছে এটা দিয়ে। বোমা, তুমি তো এটা বলতেছো, তোমার শাশুড়ির কাছ থেকে কোনোদিন মন পাইলাম না, এত দিলাম, আর তুমি এই 2 দিন 4 দিন নিয়েই এইভাবে আমার প্রশংসা করছো, হ্যাঁ? নাকি আমাকে খুশি করার জন্য এরকম বলছো ফোনটা? এই না রে জান না, তুমি বোঝো না কেন আমার সোনা পাখি? তুমি আসলে বিশ্বাস করো, মানে তুমি নিজের থেকে বলো যে একটা যুবক ছেলের যতটুকু যা থাকা দরকার, সেটা যদি তার কাছে কম হয়, না থাকে, তুমি নিজে বোঝো না? তুমি নিজের থেকেই বলো তোমার থেকে কম? তুমি তো দারুণ। আর দেখো, তুমি যেভাবে আমাকে আদর আপ্যায়ন করো, যেভাবে বৌমার মর্যাদা রাখো, বৌমার কথা শোনো, কোরআনটা জুড়িয়ে দাও, অত সময় ধরে চিৎকার, তুমি বুড়ো বয়সে এরকম যে আমি অবাক হয়ে যাই, আমার খুব ভালো লাগে জানো। শুধু একটাই সমস্যা কি, আসলে আমি একটু মোটা তো, একটু ভারী ওজনে না, তুমি হাতে আলগাইতে পারো না, এই জন্যই তো সমস্যা। তাছাড়া তো হুম, খুব ভালোভাবে তো তুমি আমার সঙ্গে আচরণ করো, খুব ভালো লাগে আমার জানো। আর বারবার খালি তোমার কথা যখন আমি একা থাকি, মনে হইলে আমার হাসি আসে, হাস চাপে। এত সুন্দর করে তুমি থাকো না, কোত্থেকে এই সমস্ত ট্রেনিং পাইছো? হ্যাঁ, কিভাবে শিখলা তুমি? আরে বাবা, আমাদের যুগে তো টেলিভিশন ছিল না, এই যে ডিজিটাল মোবাইল ইন্টারনেট এই সমস্ত কোনো কিছুই ছিল না। তখন থেকে আমরা আসলে এই সমস্ত কিছু বুঝতামই না। অনেক বয়সকালে বিয়ে শাদী করছি। তখন যখন বুঝছি যে এই সমস্ত করতে হয় তখনই করছিলাম। এই জন্যই তো আসলে আমাদের ক্ষয় নেই, বুঝতে পারছো? এখনো ঠিক আছি। আর দেখো না, আজকালকার ছেলেপেলেরা একটু জানা হলে, অল্প একটু বয়স হলে হাতে মোবাইল ধরায় দেয়। আসলে সমাজটা ধ্বংস হয়ে গেল এই মোবাইলের কারণে, ইন্টারনেট এই সমস্ত এত কিছুর কারণে। অল্পতেই তারা মানে বেশি শিয়ানা হয়ে গেছে, বুঝতে পারছো? যার কারণে তাদের এত ক্ষয়। তারা সময়কালে আসলে এই সমস্ত দিতে পারে না, বুঝতে পারছো? হ্যাঁ, এটা ঠিক, মোবাইলে ওই সমস্ত দেখে এখনকার ছেলেপেলেরা সব হাত মেরে দেয়। এটা আমি জানি, কারণ তোমার ছেলে তো এটা করে। এখন তোমাকে না বলে আর পারতেছি না। তোমার ছেলে তো আর মোবাইল দেখে না, আমাকে ওই যে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাকে বলে এটা দেখাও ওটা দেখাও। আমি আস্তে আস্তে করে যখন একটু গভীরে যাই, তখন এসে ওখান থেকে ওটা হাত দিয়ে করে দেয়। ওইটাই নাকি তার শান্তি। আর বাড়িতে এসে আমাদের কি দেবে আল্লাহই জানে। এই জন্য তো তোমার নিয়ে আমি সবকিছু দিন দিন রাত দিয়ে দিয়ে পড়ে আছি। তোমার কাছে আমি অনেক সুখী, বুঝছো? তে জান, কথা বাড়ায়ও না। কালকে কিন্তু মিস করো না, কালকে সকালবেলা তুমি ওখান থেকে বারাত সোজা চলে আসবা, শাশুড়ি রেখে আসো। সকাল বিকেল দুপুরে রাত্রিরে এসে এই কুমড়োর বস্তারে একটু নড়াও, বুঝতে পারছো? তাহলে খুব ভালো লাগবে, আমি তোমাকে অনেক সুন্দর সেবা যত্ন করবো, একদম ভালো করে রান্না বান্না করে খাওয়াবো। তুমি কালকে চলে আসো বাবা। তো অনেক কথায় অনেক ঠাট্টা করলাম, কিছু মনে নিয়ে না। সকাল করে চলে আসবে কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকলাম, বুঝতে পারছো? আচ্ছা পাখি যান, বোমা, তা রাখতেছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার শ্বশুর আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যাঁ, কে? আমি পারভিন, চিনতে পারছো? ও, আমারে পারভিন। বোন রে, ভালো আছিস তুই? আর ভালো। তোমরা কি আমারে ভালো রাখছো তাই বলো আগে। কে রে পারভিন? এরকম করে কথা বলছিস কেন? কি সমস্যা কি তোর? ও, এখন নেকা সাজতেছো না? এলাকার মধ্যে তোমরা তোমরা ঝামেলা করছো, আর আমার হাজবেন্ডে পুলিশ ধরে নিয়ে গেল, সে এখন কারাগারে আছে। তো এখন আমার কি হবে আগে এটা বলো। ও, এই কথা? আরে কটা দিন ধৈর্য ধর না, বেরিয়ে আসবে। আরে ধ্যার, তোমার বেরোনোর কিছু কইছি? তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে একটু যোগাযোগ করো, আমার বাসাতে আসবে কখন তাই বলো, তোমাকে একটু আমার দরকার। কে রে পারভিন? আমাকে আবার হঠাৎ তোর কিসের দরকার এত? দেখো সাদান ভাই, আমি শুনেছি যে ও 6 মাসের আগে বের হতে পারবে না। তো এতদিন আমি এইভাবে থাকতে পারবো না, আমার একটা ব্যবস্থা করো তুমি। কে রে পারভিন? তোর কি টাকা পয়সা লাগবে? আরে দ্যাট, না না, আমার টাকা পয়সা যথেষ্ট আছে, টাকা পয়সা লাগবে? এই সাদান ভাই, তোমার বোন আমি পারভিন,
আমি এত বড় হয়েছি, দেখ না আমি হাতে পায়ে বড় কত বড়, লম্বা উঁচু, মোটা সোটা স্বাস্থ্যবান মানুষ। আমি এই 6টা মাস এভাবে থাকতে পারবো না। আমি স্বামীর ছাড়া থাকতে পারি না। আর তোদের ঝামেলার কারণে আমার স্বামী আজকে কারাগারে বন্দি আছে। তো তোমার কাছে আমি একটা আপত্তি করতেছি, তুমি আমাকে আমার স্বামী যতদিন বের না হবে কারাগার থেকে অতদিন চালাতে হবে। কি করে চালাবে এটা তুমি জানো। তো হ্যাঁ রে পারবিন, টাকা পয়সাও লাগবে না, তাহলে তোরে আর আবার কি কিসের এত চালাতে হবে, কি লাগবে কি তোর এইটা বল তো, পরিষ্কার করে বল। সাধান ভাই, আমার স্বামীর অভাবটা আমি ঠিক করেছি, তোমাকে দিয়ে পূরণ করব। দেখো, আমি একদম বিয়ের আগের হিসাব ছিল একরকম, আর আমি যখন বিয়ে শাদী করে আমার স্বামীর সংসারে আসছি, এখন আর আমার স্বামী ছাড়া আমি থাকতেই পারতেছি না। তাই আমি ঠিক করছি, তুমিও জন্মটা কম না, তো তুমি আমার স্বামীর অভাবটা একটু পূরণ করে দাও না ভাই। দেখো, আমি একদম একা থাকতে পারতেছি না। এই কথাটা তো আর কাউকে বলা যায় না। দেখো সাজান ভাই, ছোটবেলায় তুমি আমি এরকম কত করছি মনে পড়ে তোমার সেসব কথা। আর এই কথা নতুন করে আমি আমার কাউকে এই কথা শেয়ার করতে চাচ্ছি না। তাই মনের কথাটা, মনের দুঃখ তোমার কাছেই বলতেছি। একটু আমাকে সাহায্য করো না ভাই, প্লিজ। কে রে পারবিন, এইটা আবার কেমন করে সম্ভব, তুই বল। হ্যাঁ, বুকা ছেলের মতো কথা বলো না তো। এই সাজান ভাই, আমার বাড়িটা এখন একদম আলাদা। আমার শ্বশুর শাশুড়ির বাড়ি থেকে আলাদা আমরা বাড়ি করছি না, পাকা বাড়ি করছি, একদম ফ্রি। আমার এই ছোট্ট একটা মেয়ে আছে, ও কিছু বোঝে না, 3 বছর বয়স। তো তুমি যদি সময় করে আসতে পারো তাহলে তোমার বাড়িতেই হয়। এত টেনশন কিসের, কে বুঝবেই না। আর তুমি আমার ভাই না, স্বাস্থ্য ভাই হলো তো ভাই, তাই না? তুমি আসতেই পারো যে কোনো সময়। কাউকে এত আমার জবাবদিহি করতে হবে না, তুমি এই নিয়ে টেনশন করো না তো। তুমি সময় সুযোগ করে আমার বাসাতে আজ হোক আর কাল হোক, আমার বাসাতে এসে আমার সঙ্গে একটু দেখা করো। আমার লাগবে, দেখো ভাই প্লিজ। আমি এত বড় হয়েছি, কখনো এরকম স্বামীর অভাব কি জিনিস বিয়ের পরে এটা বুঝতে পারছি। বিশ্বাস করো, আমার আর একটা রাতও যায় না, আমি খুব টেনশনে আছি। আসলে আমার এটা লাগবেই। আমি ভাত কাপড় টাকা পয়সা কোনো কিছুর অভাব আমার নেই, কিন্তু আসলে আমার যেটা অভাব আমি ঠিক করছি সাধন ভাই, একমাত্র তুমিই পারবে আমার এই অভাবটা পূরণ করতে। প্লিজ তুমি না করো না। তুমি আজ আসো আর কাল আসো, যে যখনই আসো সন্ধ্যার পরে অর্থাৎ রাত্রি আসবে, তাহলে কাল চোখেও পড়বে না, আর আমারও হবে, তোমারও হবে। বুঝতে পারছো? আমার কি আর সেই দিন আছে রে পাগলি, তারপরেও চেষ্টা করবো, আমি কি তোরে চালাইতে পারবো তো। শাহজাহান ভাই, এরকম কথা বলিও না তো। আরে তুমি ছাড়া আমাকে কেউ চালাইতে পারবে না, কারণ আমার স্বামী তো একটু জান না। আর তুমি অত বড় লম্বা চওড়া একটা বেটা ছেলে মানুষ, তুমি ছাড়া আমার সাথে অ্যাডজাস্টই বা কি হয় তাই বলো তো। দেখো, যখন আমরা লেখাপড়া করতাম, তুমি তো আমার সঙ্গে এভাবে দিনের পর দিন থাকছো, করছো, ঘুরছি ফিরছি, কত কিছু করছি, মনে পড়ে সেই সমস্ত কথা? তখন যে আমার কি যে ভালো লাগতো। কিন্তু তোমার মতো সুখী আমাকে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই জন্য আজকেও আমি তোমাকেই স্মরণ করছি। এই কথাটা কাউকে বলতেও চাচ্ছি না, আমার কোনো ফ্রেন্ড সার্কেলকেও জানাবো না। আমি জাস্ট তোমার উপরে নির্ভর করে আছি ভাই, আমাকে নিরাশ করো না প্লিজ। তুমি চলে আসো। দেখো, আমি তোমাকে এতটাই মজা দেব, আমার ভাবেও তোমাকে এভাবে কখনো সুখী করতে পারেনি। এটা আমার বিশ্বাস। বিশ্বাস করো, আমি তোমার জন্য আপ্রাণ চেষ্টা করব। তুমি আসলেই বুঝবে, আসো না প্লিজ। পারবিন, আসলে আগে যেভাবে তোকে আমি দেখছিলাম ওরকমই আছে না পরিবর্তন হয়ে গেছিস তুই, একটু বলতো, তোকে আমি অনেকদিন দেখি না বোন, প্লিজ বল না একটু। আরে আগের চেয়ে এখন কত মোটা তাজা হয়েছি, তুই দেখলে পাগল হয়ে যাবি রে ভাই। সে কথা ভুলে যা। এখন সে পারবিন আর নেই, পারবিন এখন পরিবর্তন হয়ে গেছে। তুই দেখলেই বুঝতে পারবি রে ভাই। আর দেখলেই তোর মন চাইবে আমার সঙ্গে কথা বলতে, ইয়া করতে, বুঝতে পারছিস? ভাই প্লিজ না করিস না, লক্ষ্মী শোনা আমার। তুই চলে আয় না ভাই। দেখ, পাগলামো একদম করিস না। আমি তোর প্রতি খুবই চাহিদা করে চাই আছি যে তুই আমার কাছে আসবি, আমি তোর সঙ্গে এই সমস্ত ইয়া করব, বুঝতে পারছিস? এটা আমার জাস্ট চিন্তা ভাবনা সঠিক করে তোর জন্যই আমি একদম চেয়ে আছি। প্লিজ তুই না করিস না, আমি তোকে অনেক সুখী করব, দেখ। না করবি না ভাই আমার, প্লিজ। আচ্ছা আচ্ছা, এত করে রিকোয়েস্ট করতে হবে না পাগলি আমার, আরে আমি তো আসবই। তবে আমার আবার ওই একরকম হয় না বুঝছিস, অনেক রকম আইটেম, অনেক রকম চলাফেরা আমার, এটা তো তুই জানিসই ভালো করে, সে পূর্বের কথা কি তোর মনে আছে, ওইভাবেই আসলে রেডি হয়ে থাকিস। আর শোন, শাড়ি পরে থাকবি, তোকে আবার শাড়ি পরে দেখতে আমার খুব ভালো লাগে, সেজে গুজে থাকবি। যেহেতু এখন তুই অনেক মোটা তাজা হয়েছিস, তাহলে তো ভালোই হবে, দেখতে শুনতে মনে হয় ভারী সুন্দর হয়েছিস না। আরে হ্যাঁ শাহজাহান ভাই, আমার স্বামীটা কারাগারে যেতে না যেতেই
আমার কত বন্ধু আমাকে অফার করে বসতেছে, আমি কারোর কথাই রাজি হচ্ছি না। আমি একমাত্র ঠিক করছি তোমাকেই, কারণ একমাত্র তুমিই আমাকে ইয়া করতে পারবে, তাছাড়া আমাকে ঠান্ডা করার মতো কোনো লোক নাই, বুঝতে পারছো? আর আমি তোমার উপরে নির্ভরশীল। প্লিজ ভাই, তুমি আসতেছে তো? পারভিন, হ্যাঁ রে, আমি আজকেই রাত 8টা অথবা 9টার মধ্যে তোর বাড়িতে পৌঁছে যাব। তুই রেডি হয়ে থাকিস। কোনো খাবার আয়োজন করবি না কিন্তু, আমি বাইরে থেকে খেয়ে আসবো। আপাতত আজকের রাতটুকু তোর বাসাতেই থাকবো, ভোরে উঠে চলে আসবো না হয়। এত করে যখন বলছিস, তোর কথা কি আমি ফেলতে পারি বল? সত্যি বলছো সাধন ভাই? হ্যাঁ, আমার যে কি ভালো লাগতেছে, আমি কাউরে এখন বুঝাবো এই কথাটা। আমার খুব ভালো লাগতেছে। তবে সাধন ভাই, জানো, আমি কিন্তু কই একবার দুইবারে আমার হবে না, মানে তুমি আর সারাটা রাজ্যেও তো থাকবে। অনেক দিন পরে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হচ্ছে, বুঝতে পারছো? আমি মন ভরে তোমাকে সেবা করব, সুন্দর করে তোমাকে, মানে আমি এতটাই আদর আপ্যায়ন করব, যাতে আবার আগামীকাল অথবা পরশু তোমাকে ডাকতে না রাখতে তুমি যাতে চলে আসো, বুঝতে পারছো? আর সেই জাদু আমার কাছে আসছে, আমি জানি কি করতে হবে। আরে তোমার যত তো মনের ইচ্ছা আছে, যেভাবে খুশি চিৎ কাঠ উপর যেমন খুশি, আমি জানি না তোমাকে তুমি কি চাও, ঠিক সেইভাবেই তোমার সঙ্গে আমার হবে, বুঝতে পারছো? আমিও জানি, আমার খুব ভাল লাগতেছে। ঠিক আছে, তাহলে আমি রাখতেছি, তুমি কিন্তু মিস করো না ভাই, চলে এসো। আমি আমার বাসাতে ঠিকঠাক মতো সব প্লেস করে রেখে দেবো, বুঝছো? আর আমার গেটের করে এসে আমাকে একটা কল দিও, তাহলে আমি গেটটা খুলে দেবো। ঠিক আছে? আচ্ছা পারবেন, শোন শোন শোন, এই যে আমার কারণে আজকে তোর স্বামী কারাগারে গেছে, তো এইটা কিন্তু মনে রাখবে না। আর সেই ঋণ শোধ দেওয়ার কারণেই আমি কিন্তু তোর কাছে যাচ্ছি। এইটা ভুলে যাবে তুই মন মন থেকে, বুঝতে পারছিস? তো ঠিক আছে, রাখ। আমি আজকে 8টা অথবা 9টার মধ্যে শিওর 100% তোর বাসাতে চলে আসতেছি। তুই ব্যবস্থা করবি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আমার যে কি ভালো লাগতেছে। ঠিক আছে, রাখলাম, আসো। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আরো সুন্দর গল্প আগামীকাল নিয়ে আসছি, ততক্ষণে সবাই ভালো থাকবে, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ। দেখুন ভাই, আপনার এই মাসের টাকাটা আমি দিতে পারিনি, তাই বলে আপনি এই মাসে আমাকে 3 দিন করবেন? আর এইভাবে আপনি সবসময় আমাকে জুলুম করেন কেন? হুম? আমি আপনার মাসের টাকা ঠিক মতো দিতে পারি না দেখে আপনি দিনের পর দিন আমাকে এইভাবে করে চলছেন। আর আপনার অত বড় মোটা ইয়ে, আমি ওটা পারি না। আপনি কেন বোঝেন না? আপনার মধ্যে কোনো মায়া দয়া কিচ্ছু নাই। হ্যাঁ, মানুষ এক সময় সুস্থ থাকে, অসুস্থ থাকে, আপনি কিছুই বোঝেন না। বাড়ি ভাড়ার টাকার জন্য আপনি দিনের পর দিন আমাকে ভাড়া না নিয়ে ইউজ করে যাবেন, তা কি হয়? হ্যাঁ, আমি আপনার এই মাসে ভাড়া ছেড়ে দেবো। দরকার হয় কুড়ু করে থাকবো, তবু আপনার বাড়িতে আর থাকবো না। তবে এই আজকেই কিন্তু শেষ। আপনি আমাকে যা করার করেন। আর এর আগেও শুনেছি আপনি আমার মাকেও নাকি এভাবে ইউজ করছেন। হ্যাঁ, আপনি আমাকে করছেন ভালো কথা, তবে আমার মাকে কেন আপনি এটা করলেন? এটা কিন্তু ঠিক না। মা মেয়ে দুজন পেয়ে আপনি দিনের পর দিন এইভাবে ইয়ে করে যাবেন, তা কি হয়? হুম? আমাকে পেয়ে আপনার হয় না? আপনি ভাড়ার জন্য এত জুলুম করেন, কোনো বাড়িওয়ালাকে এটা আমি করতে দেখিনি। মাস নাই আসতে ভাড়ার জন্য উতলে ওঠে আপনার। আর ভাড়া দিতে টাকা দিতে দেরি হলে আপনার কাছে যাই বিজনেস হতে হবে, আপনি এটা করেন ওটা করেন। আমাকে একবারে যা খুশি তা করে ফেলে, আমি একটা ইয়াং মেয়ে। আমার অবস্থা এমন করছেন যে ভবিষ্যতে আমার দেশে যাবে কিনা তাই কবে কিটা। দেখুন, আপনি এই মাসটাই আপনার সঙ্গে আর এরকম করবো, এরকম পাপের কাজ আর করতে চাচ্ছি না। আপনার বাড়িটা আমরা ছেড়ে দিয়ে প্রয়োজনে গাছতলায় যাই বাস করব। তো বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে, এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক দিন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটি যদি সম্পূর্ণ না শোনেন, তাহলে একদম মিস করবেন, কারণ সম্পূর্ণ শুনলে আপনার ভিজে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। তো বন্ধুরা, আমি এবং আমার মা সে এক বাড়িতে, নর্মাল একটা বাড়িতে ভাড়া থাকতাম। আবার ছোটবেলায় আব্বাটা মারা যায়। তো বাবা যখন বেঁচে নেই, মা একটা মানুষের বাড়ি ঝিয়ের কাজ করে সংসার চালাতো, আর আমি লেখাপড়া করতাম। আমি তার একটাই মেয়ে ছিলাম, আমাকে কোথাও কিছু করতে দিত না। তো মাসের মাস শেষ হয়ে গেলে বাড়িওয়ালা ছিল একটু লুচ্চা টাইপের, মানে সে মাস নাই আসতে ভাড়ার জন্য আবেদন করে। আমরা গরিব দিকে সে মনে করে যে হয়তো তারা ভাড়া কোত্থেকে দেবে, তো অগ্রিম ভাড়া। তো যাই হোক, আমার মাও
মানে খুব যে বয়স তাও না। তো আমি যাই হোক একটু অনুভব করতাম যে ওই বাড়িওয়ালা মানে আমার মায়ের সঙ্গে নাকি টাকার বদলে এইসব করতো। তা আমি মাকে একদিন জিজ্ঞেস করলাম যে মা, বাড়িওয়ালার টাকাটা তুমি দিতে পারো না, অথচ সে চুপ করে চুপ হয়ে যায় কিভাবে? সে তো চুপ থাকার কথা না। তুমি তার সঙ্গে কি ধরনের আচরণ করো দিনের পর দিন, ঠিক বুঝলাম না তো। তখন আমার মা বলে, এইটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই, তুমি লেখাপড়া করার দরকার, ঠিক মতো পড়াশোনা করো। আর ভাড়া দেই আর কোথার থেকে খাবার নিয়ে আসি এটা নিয়ে তোমার মাথা ব্যথা করা লাগবে না, এই নিয়ে তুমি চিন্তিত হয়েও না, তোমার লেখাপড়ার ক্ষতি হবে। তখন আমি বলতাম যে দেখো মা, মানে আমার বাবা যদি আজ বেঁচে থাকতো হয়তো হয়তো এই টেনশন আমি করতাম না, কিন্তু তুমি তো মেয়ে ছেলে মানুষ, তুমি এত টাকা কোথায় পাবে? আর এই যে আমাদের মাথা গুজার জন্য একটু খাই পাওয়ার জন্য বাড়িওয়ালা বাস শেষে ভাড়ার টাকার জন্য মানে তোমাকে এইভাবে নাকি ইউজ করে যাচ্ছে দিনের পর দিন, এটা কি ঠিক? তখন মা বলে যে না না, তুমি এটা শুনছো, উম, ভুল শুনছো। কারণ মানুষ কি না বলে, তোমার আর আমার তো গার্জেন কোনো ছেলে মানুষ নাই। তো মা মেয়ে মিলে একটা রুমে না হয় থাকি। তো মাস শেষে আমি পরের বাসায় যের কাজ করে যতটুকু যা পাই, আর উনি এসে আমার কাছে আসলে এই ধরনের করে, কিন্তু এটা তুমি বলো না কাউকে। তো তাই সেদিনে আমি বুঝতে পারলাম যে মা হয়তো বাড়িওয়ালার সঙ্গে ওইটা করে। তো তারপরে বাড়িওয়ালা এক যায় দুই যায়, মানে কিছুদিন বাদে বাদেই আসতো, এসে মায়ের কাছে বলতো যে তোমার মেয়েকে তো দেখছি না। তো মা বলে যে ওদিকে আবার চোখ কেন? আমার মেয়ে কলেজে পড়াশোনা করে, সে কলেজে যায় কখন আসে, আবার প্রাইভেটে যায়। তারপরে সময় সুযোগ পেলে একটু ঘুমায়, এদিক সেদিক একটু ঘুরে, তাকে একটু কমই দেখা যায়, বাইরে বেড়ায় না অত। তো বলে যে এই মাসে ভাড়ার টাকা না দিলে তোমার মা, তোমার মেয়ের সঙ্গে আমাকে কথা বলায় দাও, তার সঙ্গে আমার কিছু কথা আছে। তো আমার মা বলছে ঠিক আছে। তো বাড়িওয়ালাকে নাকি আমার মা বলছে যে মেয়ের সঙ্গে কথা বলতে পারো, কিন্তু আমার মেয়ের সঙ্গে আমার সঙ্গে তুমি যে আচরণটা দিনের পর দিন করে আসছো, এই আচরণটা আমার মেয়ের সঙ্গে করবা না। তো বাড়িওয়ালা বলছে যে না, তাকে আমি মানে আমার মানে মেয়ের মতোই দেখবো, তার সঙ্গে আমি কখনো খারাপ বিহেভ করবো না। তো তারপরে একদিন আমাকে বলতেছে যে তোমার সঙ্গে তোমার দেখাই হয় না, তোমার মা তো জের কাজ করতে যায়, বাড়িতে তো তুমি একাই থাকো, তো তোমার মা তো ঠিকঠাক মতো বাড়ি ভাড়াটা দিতে পারে না। তে তোমরা এই মাসে মানে মাসটা শেষ হলে বাড়িটা ছেড়ে দাও। তখন আমি বললাম যে দেখুন, আপনাকে আমার মা এতদিন ধরে ভাড়া দিয়ে আসতেছে, তা না হলে কে আপনি থাকতে দেন? আপনি অন্য ভাড়াটিয়ার সঙ্গে যে রকম আচরণ করেন, আর আপনি টাকা না বলে আমাদের ছেড়ে দিচ্ছেন না। তখন সে বলে যে দেখো, এই হিসাবটা তোমাকে আমি আসলে দিতে পারতেছি না, ইদানিং তোমার মাও আমার কথা শুনতেছে না। তো আমি একটা সত্যি তোমাকে মাফ করতে পারি যদি তুমি রাজি থাকো। তখন আমি বললাম যে কি এমন আপনার সত্য বলেন তো দেখি। তো বলতেছে, তো আমার সঙ্গে যদি মাঝে মধ্যে তুমি একটু সময় দাও, তাহলে তোমার কোনোদিনই বাড়ি ভাড়া লাগবে না, তোমার মায়ের কাছেও বাড়ি ভাড়া চাইবো না, আর তোমার মাও জানবে না। আমি তোমার মাকে বলবো যে সারা জীবনের জন্য তোমাদের মা মেয়ের এই বাড়িটা ফ্রি। তখন আমি বললাম যে এটা কি সম্ভব? তা বলে কেলা সম্ভব হবে না, তুমি একটু বুঝো, এখনো তোমাকে সময় দিলাম, তুমি একটু বুঝে তারপর আমাকে জানাও। তো আমি 2 দিন পরে তার কাছে, আমার মা আসলে ঝিয়ের কাজ করতে করতে সে যেন কেমন হয়ে গেছে। এত সুরল স্বাস্থ্যের অধিকারী আমার মা ছিল, কিন্তু সেই মা কেমন যেন একদম দিনে দিনে নিস্তেজ হয়ে যাচ্ছে, সে চিন্তা ভাবনা। কারণ আমার এবং আমার মায়ের উপরে তো কোনো ছেলে মানুষ গার্জিয়ান নাই। তো বাবা ওর বউ বয়সে চলে গেলে যা হয়, আমাদের একটা ভাইও নেই যে সে আমাদের হয়তো উপরে বট গাছের ছায়া হয়ে দাঁড়াবে। তো তারপরে 2 দিন পরে আমি বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম, মাস হয়ে গিয়ে আসলো। তো বললাম যে দেখুন, আমরা তো এই মাসে ভাড়া দিতে আসলে পারতেছি না, আমার মা অসুস্থ, ঠিকঠাক মতো মানে বাসা বাড়িতে কাজে কামে যাইতে পারে না, আমরা তো গরিব মানুষ, আবার আমিও লেখাপড়া করি, যে আপনার সুদৃষ্টি থাকলে পারে হয়তো একটু রক্ষা পেতাম। তা বলে যে দেখো, বাড়িওয়ালা বলতেছি যে দেখো, আমার মধ্যে এত সেক্রিফাইস নেই, আমি আসলে গিভ অ্যান্ড টেক পছন্দ করি, হয় টাকা দিবে, তা না হলে তুমি তোমার মা যখন জিয়ের কাজ করতে দিনের বেলা অন্য বাসায় চলে যায়, এই ফাঁকে তুমি আমার সঙ্গে একটু মাঝে মধ্যে সময় দেবে। আমি চিন্তা ভাবনা করে মানে আকাশ পাতাল জমিন এক হয়ে যাচ্ছে আমার, যে আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম। হাতেও টাকা নাই, পড়াশোনা করতেও অনেক টাকা লাগে, আবার মাও জিয়ের কাজ করতে যায়, সে অত পরিশ্রম করে এক পটো ভাত নিয়ে আসে আমার জন্য, আমার বাড়িতে রান্না হয় না, আবার তাকে এত কিভাবে আমি পেশাদ দেব? ত্যাগ কথায় সবকিছু ত্যাগ করে পরিস্থিতির শিকার হয়ে আমি রাজি হয়ে গেলাম। তখন আমি আবার মানে একটু মোটা তাজা ছিলাম, উঁচু লম্বা শ্যামলা বর্ণের, মানে খুব নাদুস নজর ছিলাম। তা বাড়ি এলা না,
দেখে খুব পছন্দ করলো। তো হঠাৎ করে সে 2-3 দিন বাদে মানে আমার বাসাতে আসলো, এসে বলতেছে যে তোমার আম্মু কোথায়। আমি বললাম যে আমার আম্মু তো এই তো বা অন্য বাসায় রান্না করতে গেছে কেন। তো বলতেছে যে বাড়ি বানানোর টাকা দেওয়া, তা না হলে পরে আমি যেটা বলছিলাম সেটা কি করলা তুমি। আমি বললাম যে আপনি যেটা বলছিলেন সেটাই না হয় করেন, কিন্তু টাকা দেওয়ার মতো কোনো পরিস্থিতিই নাই। আমার কলেজে কলেজে অনেক টাকা লাগতেছে, সেটাই ম্যানেজ হচ্ছে না। তো বাড়ি ভাড়ার টাকা কোথায় কিনতে যাবো, কি দেবো, আর আপনি তো কোথাও কোনো কিছু স্যাক্রিফাইস করলেন না আমাদের। তখন সে বলে যে আমার মধ্যে কোনো স্যাক্রিফাইস নেই, এখন তুমি চলো রুমে আসো। তো আমার খুব মানে মৃদু মৃদু ভয়ে আসলে তার পিস পিস আমি রুমে গেলাম দরজাটা বন্ধ করে। ওরে বাবা, সে সালোয়ার কামিজ খুলে সে আমাকে কিভাবেই না করলো, চিৎ করে কাত করে উপর করে, মানে কোথায় তাতলো, মানে চুমা খায় কি করে, মানে এরকম দেখে আমি তো ইয়াং বয়স মানুষ, লেখাপড়া করতাম, মানে তার এরকম আদর যত্নে আমার সবকিছু ভিজে মানে নদীর জোয়ার উঠলো যেন। তারপরে এক পর্যায়ে সে আমাকে একবার না, একই দিনে মানে দুবার করলো করে। তারপর আমাকে বলতেছে যে সারা জীবনের জন্য তোমার এই বাড়িতে থাকবা, কোনো ভাড়া লাগবে না, এবং তোমার মা যদি জিজ্ঞেস করে যে ভাড়ার টাকা নেয় না কেন, তুমি বলবা যে উনি আমার লেখাপড়ার কষ্ট দেখে বা তোমারই কষ্ট দেখে ওনার মনটা উদয় হয়েছে, তাই আর কোনোদিন সে বাড়ি ভাড়ার টাকা নেবে না। এভাবেই দিনের পর দিন মানে সে আমাকে বললো যে প্রত্যেক সপ্তাহে একদিন অন্তত আমাকে এটা করতে দেবা। তা আমি আর কি করার, রাজি হয়ে গেলাম, মানে মাসে তো 4 দিন। কিন্তু ও বাবা, উনি একদিন আসলে যেদিন থাকে মানে খোঁজ খবর নিয়েই আসে। মা যখন বাসায় থাকে না, তখন এসে উনি আমাকে মানে পায়ের থেকে মাথা অব্দি মানে চেটে চুষে যে একাকার করে দেয়, মানে আমাকেও পাগল, সুখে পাগল করে দেয়। আর আমিও তো মানে পরিস্থিতির শিকারে আসলে তার কাছে এটা আমি ছেড়ে দিয়েছি যে সে যা হয় হবে, কপালে বাঁচতে তো হবে, জীবনটা বাঁচাতে তো হবে, তাছাড়া তো 10টা টাকা কারো কাছে হাত পাতলে তো সে করুণা করে দেয় না। তো কি বা করবো আমি, আবার আমার মার কষ্টটাও তো আমার সহ্য হয় না। সব মিলে আমি টারকা বাড়িওয়ালার কাছে আমার সবকিছু বিলিয়ে দিতে রাজি হয়ে গেলাম। তো দিনের পর দিন সে আমাকে মানে এভাবে আদর করতো, খাইতো, মানে রাম পাঠার মতো করে সে করতো, মানে এমন করে ইয়ে করতো না, মানে আমার 2-3 দিন সারা শরীর ব্যথা হয়ে থাকতো, মাকে বুঝতে দিতাম না। দোকান থেকে মানে ব্যথার ওষুধ কিনে খেয়ে মানে সুস্থ থাকতাম, লেখাপড়া করতাম, মানে দারুণ একটা অবস্থা। এভাবে চলতে চলতে মানে সে বাড়িওয়ালা তো সে খালি খালি থাকতো, কোনো কিছু ইউজ করতো না, মানে হঠাৎ আমার মানে আমি একটা সম্ভাবনা ওর আমার বমি বমি ভাব আসলো, আর শরীর অসুস্থ করলো। আমি তখন বুঝতাম না। তো আমার মা বলে যে কি ব্যাপার, তোমার মাথা ঘোরায় বমির ভাব হচ্ছে, কি কাহিনীটা কি, তোমার তোমার সমস্যাটা কি হয়েছে। তখন আমি আসলে মাকে কোনো কথায় অ্যান্সার দিতে পারি না। তো আমি আমার বান্ধবীর কাছ থেকে মানে কলেজে এই ধরনের একটু পরামর্শ নিলাম। সে আমাকে বলতেছে যে একটা স্ট্রিপ কিনে এটা তুমি পরীক্ষা করো। তো আমি পরীক্ষা করে দেখি যে আসলে আমার বাবু হয়েছে পেটে। এইটা আমি বাড়িওয়ালাকে যখন বললাম যে দেখো, তুমি তো দিনের পর দিন আমার সঙ্গে এইভাবে উম, মানে থাকছো অবৈধভাবে, তো এইরকম তো সমস্যা, তাহলে আমি এখন এই সমাজে কি করে মুখ দেখাবো। আর আমি আমার তো ভবিষ্যৎ আছে একটা, আমি যে পড়াশোনা করতেছি, একটা ভালো ছেলে আমাকে বিয়ে শাদী করবে, আমারও তো ঘর সংসার করতে হবে। তো আমার একটা উপায় বের করো। তুমি না এটা করছো ভালো কথা, কিন্তু এইটার জন্য কি করব। তো সে আমাকে বললো যে তুমি অমুক দিন রেডি থাকো, তোমাকে নিয়ে আমি হাসপাতাল যেয়ে ওইটা ক্লিয়ার করে নিয়ে আসবো। তারপরে সে আমাকে নিয়ে যায়, যাই হোক এটা ঠিকঠাক করে নিয়ে আসলো নষ্ট মষ্ট করে। তো এইরকম যাওয়ার পরে সে আমাকে দিনের পর দিন মানে এইভাবে সে মানে খুব রাম ঠাকুরে দিয়ে চললো দিনের পর দিন, আর আমারও অভ্যস্ত হয়ে গেলাম, ভালোই লাগতো। পরে একদিন মানে সে আমাকে বললো যে আমি একটা ভালো পাত্র দেখি, আর কত জীবনে অনেক পাপ করছি, একটা ভালো পাত্র সে নিজেই দেখে আমার একটা বিয়ে শাদী দিল। এবং সে জামাইটাও খুব ভালো ছিল। মানে আমাকে এবং আমার মাকে সহ আমার সংসারের পরিস্থিতি বুঝে আমার হাজবেন্ড দুজনকে গোছে নিল। তো বন্ধুরা, জীবনের পরিহাস এই তো এরকম ছিল, কিচ্ছু করার ছিল না, এটা হচ্ছে পরিস্থিতির শিকার। যদি এই গল্পটি আপনাদের বিন্দুমাত্র মনে নাগাল দেয়, একটু নাড়া দেয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তী আর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন, আসছি আবার নতুন গল্প নিয়ে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা জান,
তোমার কি সেসব কথা মনে পড়ে? মনে আছে? আর একটু জানলা খোলো না, তোমাকে একটু ছুঁয়ে দেখি, টাচ করে দেখি। ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল। আরে জানলা করবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। এভাবে বাইরেই দাঁড় করে রাখবা? একটু জানালাটা খোলো না। জানলা দিয়ে কি করা যাবে? কিছু না, যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি আপনাকে কিছু দিতে পারবো না। ওরে পাগলি, তোমাকে একটু ছুঁয়ে দেখবো। না না, আমার ভালো লাগবে না, শুনলে না গা গরম। ওরে জান, জানালার বাইরে থেকে তো আর মজা লাগে না। একটু চেষ্টা করো না ভিতরে নেওয়ার জন্য। আমি ওটা চেষ্টা করে ওটা দাঁড় করে নিব, আসেন। আরে বাইরে থেকে তো তোমাকে দেখার স্বাদ মিটবে না, বুঝছো? আচ্ছা, তোমার যে একটা তিল ছিল সেটা কি হলো? তুই তো তিলটা দেখছি, এটা মনে রাখছি। আরে আমি তোমার ওই তিলের কথা কি বলতে পারি? ওইটা সবসময় মনে রাখছি, বুঝছো? তাহলে একটা কথা বলি এসে, হুম। আপনি যেদিন আমার সাথে ওইটা হবে না, হ্যাঁ, ওই তিলটা অনেক লং টাইম নিয়ে দেখাও। একটু দেখাও না বিয়ান। ওটা তিল দেখি, আচ্ছা দেখাচ্ছি। এই তিলটা কোথায় মনে আছে কি? এই যে তিলটা। আরে ডান ঠ্যাঙে তো এটা ছিল। আরে ঘাট পায় মানে? না না, ভুল হয়েছে, বাম পায়। এই যে তিলটা দেখা যাচ্ছে, এখনো আপনার মনে আছে? আরে দেখাও না একটু। আমার লজ্জা লাগে, তার সাইডে দেখাবো। আচ্ছা দেখেন, এই যে দেখছেন, দেখছেন তিলটা, দেখছেন তো তিলটা বের হয়েছে তো এই। জান, তোমার ঠ্যাং গুলো না বেশ সুন্দর, মোটা মোটা, অনেক সুন্দর লাগছে। তাই না? এই জান, তুমি এত সুন্দর হয়েছো, আসলে তুমি সবসময় বাসাতে কি খাও? আমি তো ভাত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, আর কি খাবো? আচ্ছা, তোমার গলার এই অলংকারে তোমাকে কে দিল এত সুন্দর? হ্যাঁ, এই সোনা না, তোমার সোনার মতোই একদম কালার, সুন্দর চকচকা, দেখতে ভালোই লাগছে, তোমার সোনাটার মতোই। আরে হ্যাঁ, তিনি আপনি না আগের মতোই ঠংকামি রয়ে। আমার মনে হয় তোমার অন্য নাগর তোমার এইটা কিনে দিছে, তাই না? পাগল মতো কথা বললেন না, আমি দেখাইছিলাম না। তোমার সোনা তো কালো, তাই না? আমার সোনা কালো না। আরে সোনা বলিনি, স্বর্ণ। ও, তাও বলো। কানটা একটু পরিষ্কার করো, বুঝছো? তোমার সোনাই ভুল। শোনেন, আমার সোনা কালো না সাদা, ওটা তো আমি আপনাকে ওই দিনই দেখাইছি। হুম। ওই যে প্রথম যেদিন আপনার মিলন হইল আমার শাশুড়ির জমি, মনে আছে? কেমন লাগছিল সোনা? খুব ভালো লাগছিল, তাই না? আচ্ছা জান, তোমার সোনার দাম কত? বুঝলাম না। কি বললেন? তোমার এই সোনাটা কত দিয়ে কিনছিল? মানে মানে গলাটা, নাকি আমার কাছে যে আল্লাহ পাক দিছে ওটা? আরে না না, ওটা বলিনি। উম, আরে স্বর্ণ বলছি, স্বর্ণ। এটা বললাম না, বড় ভাই দিছে। কত এটা, মূল্য কত এটা? এটা মনে হয় 50,000 টাকা। ও বাবা! এই যান, এই যান, একদিন তোমার সোনাটা আমাকে একটু ভালো করে দেখায় তো, কত দাম দিয়ে বানাইছো, দেখবো তোমার সোনাটা কেমন। অবশ্যই দেখাবো, যেভাবে দেখতে চান নাড়াচাড়া দিবেন, দেখবেন, আমি আবার ইচ্ছে করলে কিছু করতে চাইলে আমি করবেন। আমি কবে যাব তোমার এই সোনা দেখতে? আপনি কালকে আসেন। ওরে জান, আমি কিন্তু গেলে কালকে রাত্রে যাব। আরে কালকে আসলে ভালো হবে, আমার শাশুড়ি তো মরেই গেছে, আর মেয়েটা কালকে আমি ওর নানুর বাড়ি পাঠাবো। আপনি আইসেন, ওকে। মাস্তি করবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব। অনেক মজা হবে। দেখো আবার রাতের পরে ঘুমের বসে অন্য জায়গায় আবার চলে যাও না। পাগল হয়েছেন আপনি, আপনার জন্য আমার পরানটা কেমন করতেছে। কখন বিয়ে সাথে কাছে পাবো, কখন পায়ের মাথা থেকে কপাল পর্যন্ত চুমু খাবো। আমি জানি না বিয়ে গরম হয়ে যায় আপনার সাথে কথা বললে। ও, তাই নাকি? ওরে বাবা, আমার আবার কপালটা এত খুলে গেল, তোমার কাছে এত ভাগ্যবান আমার। আরে আপনি তো ভাগ্যবান আগে থেকে, আমার মতো বিয়ে পেয়ে আপনি খুশি না? ও জান, হুম। আমি মনে হয় দুনিয়ায় বেশি দিন থাকবো না। কেন? যেসব রং তামাশা দেখছি দুনিয়াতে, আর ভাল লাগে না। আরে বিয়ে সাব, বিয়ে তো শুধু বিয়ের জন্যই। আরে না জান না, তোমাকে না আসমানের হুর পরীর মতো লাগে, বুঝছো? আর কইন না, কইয়া গায়ে গরম করেন না, কিন্তু আমি কিন্তু এখনই চলে আসবো।
এই জান, হ্যাঁ, আচ্ছা জান, তুমি রাত্রি একা একা কিভাবে শুয়ে থাকো? আমি একা একা কোল বালিশটা জড়াই ধরে শুয়ে থাকি, কি করবো? কোল বালিশটা কিছু বুঝে না। আজকে রাত্রে স্পেশাল খাবার নিয়ে তোমার বাসায় যাব, তুমি দরজা খুলে রাখো, জানলা খুলে রাখো, বুঝছো? আরে জানলা করবো কেন? আমি তো দরজা খুলে আপনাকে রুমে নিয়ে আসবো। আরে জানলা খোলা থাকলেই হবে, দরজা খোলা লাগবে না ভিতরে, কারণ যাব না, বুঝছো? জানলা দিয়ে কি করা যাবে? এখন যদি হাত বাড়ায় একটু হাতের সাথে একটু হাতটা মানে টাচ করা যাবে, তাছাড়া তো আমি আপনাকে কিছু দিতে পারবো না। আরে জানলা দিয়ে আদর করা যাবে, বোঝে না পাগলি। না না, আমার ভালো লাগবে না, শুনলে আরো গা গরম হয়ে গেলে আমার সমস্যা। আচ্ছা জান, এটা কোনো কথা? আচ্ছা, আপনি রাত 12টার পরে আসেন জানলার সামনে, একটু দেখি। আর ঠোঁটটা না, এই জান, তুমি কি খাওয়া দাওয়া করছো রাত্রে? না এখনো খাইনি, মনটা ভালো না তো। কেন, মনে আবার কি হলো? যা, জীবনে কেউ নাই, তার মন কেমনে ভালো থাকবে? আমি কি খাওয়াই দেবো জান? উম, দূর থেকে কি খাওয়ানো যায়? যাবে না কেন, ইচ্ছা থাকলেই যাই। তবে তোমাকেও আমার খাওয়াই দিতে ইচ্ছে করে, তুমিও আমাকে খাওয়াই দেবে। যখন কাশে আসবেন না, তখন আমি আপনাকে খাওয়াই দেবো, আপনি আমাকে খাওয়াই দেবেন, ওকে? আচ্ছা জান, আমি তোমার কাছে গেলে তোমার কেমন অনুভূতি জাগে? তুমি কি আমাকে অনেক আদর করবা, অনেক ভালোবাসবা? নাকি আমি যদি তোমাকে অনেক আদর করি, অনেক ভালোবাসি, বুকে জড়ায় ধরি, অনেক স্বপ্ন আমার, তাহলে তোমার কেমন লাগবে বলো তো জান, তোমার অনুভূতিটা? এই যে বুঝেনি তো, বিয়েতে যা হয় আর কি, ছেলেদের এরকম করলে। আহা হা, সত্যি? হ্যাঁ। তাহলে তো অনেক আদর করতেই হয় তোমাকে। হ্যাঁ, করবে একদিন। বেশ, আমার একটু ঠান্ডা করে দেন না, খুব খারাপ লাগছে। কেমনে ঠান্ডা করবো বিয়ান, আমার অবস্থাই তো তাই। তা আমি তো গরম হয়েছি। বরফে ডুব দেবো, বুঝছো? কে ঢুকবে? বরফে বরফে। তাহলে আমি কই ঢুকবো বলেন? ওরে জান, বরফে ডুব দিয়ে সমস্ত শরীর ঠান্ডা করতে হবে, বুঝছো? বেশ, ওখান থেকে না কিছু দেওয়া যায়? কি দেওয়ার আছে ভাই? এখান থেকে দেওয়ার মতো শুধু বরফের ওই ঠান্ডা পানিই দেওয়া যায়, আর তো কিছু দেওয়ার মতো নাই আমার কাছে। তোমাকে ঠান্ডা করার মতো অবস্থান থাকলে তো এখনই ঠান্ডা করতাম, বুঝছো? যেখানে পানি দিলে ঠান্ডা হয় সেই পানি আমার লাগবে। এই জান, কোন? তুমি তো ঘুরে ঘুরে ওই একই কথা বলছো। ঘুরে ঘুরে ওটা বলতেছি কেন বুঝতেছেন না? আমি তো ওটাই চাচ্ছি। আরে শুনো না আমার কথা। কোন? যত কিছুই বলি জান, শুধু তোমার কাছেই মনটা যাইতে ইচ্ছে করে। তাহলে একটা কাজ করেন, কি করবো বলো? কাছে চলে আসেন। তুমি যে জিনিস তোমার কাছে যাইতে ভয় করে। ভয় করে? আর আপনি কিছু করতে পারেন না, সবাই আমি করবো, আসেন। আরে যুবক বয়সে না মেয়ে মানুষ দেখে কখনো ভয় করিনি, হিংস্র বাঘের মতো গেছি। আর এখন? আরে কোনো ভয় নেই, আপনার কষ্ট দিব না, আসেন না। আচ্ছা যান, আমি তোমার সঙ্গে এমনি মজা করলাম, বুঝছো? অবশ্যই আমি আসবো, কিন্তু শোনো, রাত 11টার পরে তুমি জানালা খুলে রেখো। তারপরে ওখান থেকে তোমার সাথে কথা বলে তারপর দরজা খুলবা। ভিতরে ঢুকে তোমার সাথে অনেক মজা করব, অনেক আলাপ করব, অনেক গল্প করব, অনেক ভালোবাসবো, বুঝছো? আমি আসছি কিন্তু, সিরিয়াস বলছি। রেডি থেকো, হ্যাঁ? সত্যি? চলে আসেন। আমি তো বললাম রে বাবা, সত্যি আসবো, অপেক্ষা করো। কলিজার ভাই, যদি আপনার ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। ধন্যবাদ।